শেখ হাসিনার বিরুদ্ধে বার্জ মাউন্টের দুর্নীতি মামলা ১৫ বছর পর সচল করতে আদালতে দুদক। অবৈধ সম্পদ খুঁজতে কমিটি গঠন। দুদকের সাবেক ৩ চেয়ারম্যান ও ১ সচিবের বিরুদ্ধে মামলার আবেদন। খালেদা জিয়া ও তারেক রহমানের নামে মিথ্যা নালিশের অভিযোগ। শাম্য হত্যার দ্রুত বিচার না হলে যমুনার সামনে অবস্থানের হুঁশিয়ারি ছাত্রদলের। শাহবাগ অবরোধ, ক্যাম্পাসে বিক্ষোভ। সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসক অধ্যাপক ইলিয়াস। নতুন বিশ্ববিদ্যালয় না হওয়া পর্যন্ত সমন্বিত কাঠামোয় চলবে কার্যক্রম। ভারতের আমদানি নিষেধাজ্ঞায় কমতে পারে প্রতিযোগিতা সক্ষমতা। ক্ষতিগ্রস্ত হবে দুপক্ষই, সমাধানের আশ্বাস উপদেষ্টার। বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত। শেখ হাসিনার বিরুদ্ধে বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতি মামলা আবারও সচল করতে আপিল করেছে দুদক। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ২০১০ সালে মামলাটি বাতিল করে দেয় হাইকোর্ট। রায় বাতিলের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে দুদক। ১৫ জুলাই প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চে এ নিয়ে শুনানি হবে। খুলনায় ভাসমান বিদ্যুৎ কেন্দ্র বার্জ মাউন্টেড থেকে বিদ্যুৎ কেনায় দুর্নীতির অভিযোগে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতি দমন কমিশন মামলা করে। এতে বলা হয়, সর্বনিম্ন দরদাতা নিউ ইংল্যান্ড পাওয়ারকে বঞ্চিত করে ওয়াটসিলা পাওয়ারকে অনুমোদন দেয়া হয়। এর বিনিময়ে বঙ্গবন্ধু ট্রাস্টের বাড়ি ক্রয়ের জন্য ৩ কোটি টাকা নেওয়া হয়। এই অনিয়ম ও দুর্নীতির মামলায় আসামি করা হয় সাবেক বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা, তৌফিক এলাহি, সামিট গ্রুপের আজিজ খান, ফরিদ খান সহ ৭ জনকে। সে সময় আদালতে ৬ জন সাক্ষ্য দেন। তবে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০১০ সালে মামলাটি বাতিল করে হাইকোর্ট। এরপর ৫,৪৫২ দিনের বিলম্ব মার্জনা চেয়ে সম্প্রতি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। রোববার আপিল শুনানির দিন নির্ধারণ করা হয়। ৩ জন জজ বসছিলেন জুবাইর রহমান চৌধুরী সাহেবের নেতৃত্বে। ওনারা ডিসিশন নিয়েছেন যে না, এটা হচ্ছে ফুল বেঞ্চ, অর্থাৎ ৭ জন জজ একসাথে বসেই শুনবেন এবং আগামী ১৫ই জুলাই এটা তারিখ নির্ধারণ করেছে ফুল বেঞ্চে শোনার জন্য। আইনজীবীরা বলছেন, অনিয়মের মামলা পুনরুজ্জীবিত হলে রাঘব বোয়ালদের বিচারের উদাহরণ সৃষ্টি হবে। সরকার পরিবর্তনের সাথে সাথেই সব মামলা থেকে খালাস অথবা সব মামলায় দ্বিগুণ শাস্তি, এই বন্দোবস্ত থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার সময় এখনই। তো সুতরাং আমি আহ্বান জানাবো একজন আইনজীবী হিসেবে, একজন সিটিজেন হিসেবে, যারা এই মামলা কন্ডাক্ট করবে, যারা এই মামলায় বিচারিক প্রক্রিয়ায় থাকবে, সুস্পষ্টভাবে রায়ের মাধ্যমে তারা জানিয়ে দিতে হবে কাদের কাদের দায় আছে এবং তাদের সবাইকে দায়ের ভিতর আনতে হবে। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে সব অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক। এজন্য সংস্থাটির উপপরিচালক মাসুদুর রহমানকে দায়িত্ব দেয়া হয়েছে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্নীতি দমন কমিশনের সাবেক ৩ চেয়ারম্যান ও ১ সচিবের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। তাদের বিরুদ্ধে খালেদা জিয়া ও তারেক রহমানের নামে জাল জালিয়াতি ও মিথ্যা নালিশ এনে মামলার অভিযোগ আনা হয়েছে। রবিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমানের আদালতে মামলার আবেদন করেন হারুনর রশিদ নামের এক ব্যক্তি। দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মসুদ চৌধুরী, হাবিবুর রহমান, আবুল হাসান মঞ্জুর ও সাবেক সচিব মোখলেসুর রহমানকে আসামি করার আবেদন করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী হোসেন আলী খান হাসান জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ২৫ মে আদেশের তারিখ দিয়েছে। আবেদনে বলা হয়েছে, আসামিরা সহ অচেনা ব্যক্তিরা খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা করার আগে মিথ্যা অভিযোগ তৈরির যে পরিকল্পনা, বৈঠক ও ষড়যন্ত্র করেছেন, তা দেশের বিদ্যমান আইনে শাস্তিযোগ্য অপরাধ। দুর্নীতির মাধ্যমেই সমাজের বৈষম্যে সৃষ্টি হয় বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। সকালে মৌলভীবাজারে আয়োজিত গণশুনানিতে তিনি একথা বলেন।
আব্দুল মোমেন বলেন, একটি বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে আজ এই জায়গাতে এসেছে জাতি। যে পরিবর্তনটা ঘটেছে সেই পরিবর্তনটা ছিল একটি বৈষম্যমূলক সমাজের বিরুদ্ধে। কাজেই এই দুর্নীতিকে প্রতিরোধ করা গেলেই বৈষম্য কমে যাবে। গণশুনানিতে ৩০০-র বেশি অভিযোগ জমা পড়লেও বাছাই করে ৫৯টি গুরুত্বপূর্ণ অভিযোগের শুনানি হয়। ভূমি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বীমা ও স্থানীয় সরকারের বিভিন্ন দপ্তরের সেবাদানকারী কর্মকর্তারা জনগণের অভিযোগের সরাসরি জবাব দেন। একই সঙ্গে সেবা বঞ্চিতদের উত্থাপিত অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করে দুদক। যে পরিবর্তনটা ঘটেছে সেই পরিবর্তনটা ছিল একটা বৈষম্যমূলক সমাজের বিরুদ্ধে। তো বৈষম্যের সূত্রপাত কোথায়? আমরা যদি খুব ভালো করে দেখি, এই দুর্নীতি হচ্ছে বৈষম্য সৃষ্টি করে। তো কাজে এই দুর্নীতিটাকে যতটা কমিয়ে আনা যায়, বৈষম্য ততটা কমবে। সংস্কার কমিশনগুলোর ১৬৬ দফা সুপারিশের মধ্যে অনেক বিষয়ে একমত জামায়াতে ইসলামী। রবিবার জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে এই মত জানিয়েছে দলটি। বৈঠক শেষে জানানো হয়, দুদকের জন্য টাস্কফোর্স, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে নির্বাচন কমিশনারদের জবাবদিহি নিশ্চিত করা ও প্রধানমন্ত্রীর ক্ষমতা বিকেন্দ্রীকরণের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক হয় ২৬ এপ্রিল। তবে ওই দিন সব সুপারিশ নিয়ে আলোচনা না হওয়ায় দ্বিতীয় দফা বৈঠক হলো রোববার। সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, দ্বিমত হওয়া বিষয়গুলো সমাধান সহ সব দলের সঙ্গে আলোচনার মাধ্যমে জাতীয় সনদ তৈরি করা হবে। আর জামায়াত বলছে, শুধু দলকে কেন্দ্র করে নয়, সাধারণ মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়ে সংস্কার চায় তারা। নির্বাচনে সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় অস্থিরতা দেখা যাচ্ছে বলেও মনে করছে দলটি। জাতীয় ঐকমত্য কমিশন চেষ্টা করছে যত দ্রুততার সঙ্গে সম্ভব আমরা একটি জাতীয় সনদের দিকে অগ্রসর হতে চাই, এবং সেই জায়গায় আমরা প্রাথমিক পর্যায়ের আলোচনাগুলো আগামী ২-১ দিনের মধ্যে সমাপ্ত করতে পারলে আমরা দ্বিতীয় পর্যায়ের আলোচনাটা দ্রুততার সঙ্গে শুরু করব। দলকে লক্ষ্য করে, দলের অর্জনকে লক্ষ্য করে আমরা বিবেচনা করি না, আমরা ব্রডার পার্সপেক্টিভে দেশের এবং সকলের কল্যাণের বিবেচনা করি। নির্বাচনের ব্যাপারে খুবই সুস্পষ্ট একটি টাইমলাইন না থাকার কারণে রাজনৈতিক দলগুলোর ভিতরেও নানা রকম অস্থিরতা কাজ করছে। বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির জানান, প্রধানমন্ত্রীর ক্ষমতা বিকেন্দ্রীকরণ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। ক্ষমতার বিকেন্দ্রীকরণ আমাদের দেশের স্বৈরাচার বা ফ্যাসিবাদ তৈরির ক্ষেত্রে এটা বিকেন্দ্রীকরণ যদি করা যায়, এটা রোধ করা সম্ভব হবে। একজনের হাতে যেন সব ক্ষমতা কুক্ষিগত না হয়, সেই জন্যই আমরা এটা প্রস্তাব করছি যে কোনো একজন ব্যক্তি প্রধানমন্ত্রী এবং সেই দলের প্রধান থাকতে পারবে না। সংস্কার প্রশ্নে ঐকমত্যের লক্ষ্যে ৫টি কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬ সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা করছে ঐকমত্য কমিশন। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাল দক্ষিণের নগর ভবনের সেবা বন্ধে ব্লকেড কর্মসূচির ঘোষণা করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে আজও বিক্ষোভ করেছেন তারা। অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার ষড়যন্ত্রের ফলেই শপথের আয়োজন করছে না সরকার। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগও দাবি করেন আন্দোলনকারীরা। এদিকে চলমান আন্দোলনে আজও বন্ধ সিটি কর্পোরেশনের সব কার্যক্রম। ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের ২১ দিন পেরিয়ে গেলেও শপথ অনুষ্ঠান আয়োজন হয়নি এখনো। এরই প্রতিবাদে চতুর্থ দিনের মতো বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা ও ইশরাকের সমর্থকরা। তাদের দাবি, পরিকল্পিতভাবেই শপথ অনুষ্ঠান আয়োজনে দেরি করছে সরকার। উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে স্লোগানও তোলেন অনেকে। আমাদের ঢাকা মহানগর দক্ষিণবাসীর দাবি একটাই, অচিরে ঢাকার কোর্টের যে রায় হয়েছে এটা বাস্তবায়ন করুক এবং ঢাকার মেয়রের যে শপথ গ্রহণ এইটা বাস্তবায়ন করুক। আমাদের নগরপিতাকে তার যোগ্য আসনে বসার জন্য বাধা সৃষ্টি করছে। তাই আমরা চাচ্ছি যে আসিফ মাহমুদ বা
আসিফ মাহমুদ পদত্যাগ করে আমাদের নগর পিতাকে আমাদের মাঝে ফিরিয়ে দিক। আদালতের রায়ের পরেও মেয়রের দায়িত্ব না দেয়াকে চক্রান্ত হিসেবে দেখছেন আন্দোলনকারীরা। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। এখন যদি এই মেয়রের দায়িত্ব মেয়রকে বুঝিয়ে না দেয়, তাহলে দেখা যাবে কি আমরা এই ঢাকা সিটিতে চলাচল করতে পারবো না। আমাদের দাবি অবিলম্বে জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তার মেয়র পদ ফিরিয়ে দেওয়া হোক এবং তাকে শপথ বাক্য পাঠ করানো হোক। পরে ইশরাক সমর্থকরা মিছিল বের করেন। মিছিলটি গোলাপশাহ মাজার হয়ে প্রেস ক্লাব ঘুরে নগর ভবনের সামনে এসে শেষ হয়। এ সময় ঘোষণা করা হয় পরবর্তী কর্মসূচির। নগর ভবনের কার্যক্রম অচল করার জন্য আগামী দিনের জন্য ব্লকেট কর্মসূচি দিলাম। সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত আমরা এখানে অবস্থান ধর্মঘট এবং বিক্ষোভ কর্মসূচিতে অংশ। চলমান আন্দোলনে স্থবির নগর ভবন। রোববারও প্রধান ফটকে ঝুলছে তালা, নেই কোনো কর্মকর্তা কর্মচারী। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার আসল খুনিদের গ্রেপ্তার ও দ্রুত বিচার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল। রবিবার 1.5 ঘণ্টা শাহবাগ অবরোধ করেন নেতাকর্মীরা। এদিকে একই দাবিতে শাহবাগ থানা অবরোধ ও ক্যাম্পাসে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে রাজু ভাস্কর্যের সামনে রোববার সকালে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এতে অংশ নেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষকরাও। বিক্ষোভ শেষে 1.5 ঘণ্টা শাহবাগ থানা ঘেরাও করে রাখেন শিক্ষার্থীরা। সহপাঠী ও শিক্ষকরা জানান, সাম্য হত্যার 5 দিন পরও মূল অপরাধীদের গ্রেপ্তার করা হয়নি। পরিকল্পিত অব্যবস্থাপনার জন্য দায়ী। বিচার চাই, আমাদের সাম্য হত্যা হয়েছে তার বিচার চাই। ওকে আমরা হারিয়েছি, এটা আমাদের জন্য অনেক বেশি দুঃখের, কিন্তু আমরা কোনো সাম্যকে এভাবে হারাতে চাই না। তবে উপাচার্য জানান, সাম্য হত্যার দ্রুত বিচারে যা করা দরকার সবই করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সমস্ত রাজনৈতিক দলাদলের ঊর্ধ্বে উঠে এটি ন্যায় বিচারের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ সংহতি প্রয়োজন এবং সেটি আমরা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অর্জন করে ছাড়ব এবং তার জন্য যা প্রয়োজন সেজন্য আমরা সবাই একসাথে আছি। সাম্য হত্যার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেন ছাত্রদল নেতাকর্মীরা। পরে অপরাজেয় বাংলার সামনে সমাবেশে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগে ঢাবি উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন তারা। যদি বিচার না চাই তাহলে কি হবে, আমরা কি করব? আমরা এই বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বাধ্য করব, তাদের চেয়ার থেকে টেনে নামাবো। এদিকে সাম্য হত্যার বিচার চেয়ে বিকেলে শাহবাগ মোড় অবরোধ করে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকর্মীরা। আসল খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত না হলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতারা। যদি তাদের এই ধরনের ষড়যন্ত্রমূলক এবং সদিচ্ছার অভাব আগামীতে লক্ষ্য করে, তাহলে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ছাত্রদলের যাত্রা হবে যমুনায়। গত 13 মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য নিহত হন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন বিশ্ববিদ্যালয় না হওয়া পর্যন্ত ইউজিসির তত্ত্বাবধানে সমন্বিত কাঠামোর অধীন চলবে ঢাকার সরকারি 7 কলেজের কার্যক্রম। অন্তর্বর্তী ব্যবস্থায় প্রশাসকের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক AKM ইলিয়াস। চাকরির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় চুক্তিভিত্তিক প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন তিনি। এ প্রশাসনের প্রধান দপ্তর হবে ঢাকা কলেজে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। ঢাকার 7 সরকারি কলেজ একসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ছিল। 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এরপর যথাসময়ে পরীক্ষা নেওয়া, ফল প্রকাশ সহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছেন এসব কলেজের শিক্ষার্থীরা। পরে গত জানুয়ারিতে 7 কলেজকে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করে নতুন বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত নেয় সরকার। এদিকে 5 কার্যদিবসের মধ্যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের
রূপরেখা ও মনোগ্রাম প্রকাশ, ৩০ কার্যদিবসে নতুন বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছনার ঘটনায় দোষীদের বিচার দাবিতে এবার প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে শিক্ষক সমিতি। দুপুরে প্রশাসনিক ভবনের সভাকক্ষে সমিতির সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে শিক্ষকরা তাদের দাবির বিষয়ে উপাচার্যের সঙ্গে বৈঠক করেন। পরে সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিশ্ববিদ্যালয় আইনের বাইরে গিয়ে দোষীদের বিচারিক কার্যক্রম স্থগিত করে রাখা হয়েছে, যে কারণে কুয়েটের শিক্ষা কার্যক্রম সংকটের মধ্যে পড়েছে। আগামীকাল দুপুর 12টার মধ্যে প্রশাসন কোনো সন্তোষজনক সিদ্ধান্ত না নিলে উপাচার্য কার্যালয়ে অবস্থান ধর্মঘটেরও হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা। বিমানবন্দর থেকে আটকের পর মডেল ও অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। রবিবার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল বিমানবন্দরে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। শুরুতে ভাটারা থানায় নেওয়া হলেও পরে জিজ্ঞাসাবাদের জন্য নুসরাত ফারিয়াকে নেওয়া হয় ডিবি হেফাজতে। তাকে আটক দেখানো হবে কিনা সেই সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানান ডিএমপির ডিসি মোহাম্মদ তালেবুর রহমান। এই অভিনেত্রীর বিরুদ্ধে ভাটারা থানায় জুলাই গণ অভ্যুত্থানের সময় করা একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। নুসরাত ফারিয়া 2015 সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এরপর থেকে তিনি বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমায় কাজ করেছেন। স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক সহ বেশ কিছু পণ্য আমদানিতে ভারতের বিধিনিষেধে হতাশ রপ্তানিকারকরা। বিকল্প পথে খরচ বাড়ায় বিপাকে ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা বলছেন, এই নিষেধাজ্ঞায় নেতিবাচক প্রভাব পড়বে রপ্তানিতে। প্রতিযোগিতা সক্ষমতা কমে গেলে ক্ষতিগ্রস্ত হবে উভয় পক্ষ। সংকট দূর করতে ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনা চলবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। বাংলাদেশ থেকে ভারতে পোশাক, প্রক্রিয়াজাত খাদ্যপণ্যই বেশি রপ্তানি হয়। এছাড়া বিভিন্ন কোম্পানির প্লাস্টিক পণ্য ও আসবাব রপ্তানি হয়। 2023-24 অর্থবছরে ভারত থেকে বাংলাদেশ $900 কোটি আমদানির বিপরীতে বাংলাদেশ থেকে ভারতে পণ্য রপ্তানি হয়েছে মাত্র $157 কোটি। শনিবার ঘোষণা ছাড়াই স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাকসহ বেশ কিছু পণ্য আমদানি নিষিদ্ধ করে ভারত। আদেশে বলা হয়, বাংলাদেশ থেকে ভারতে তৈরি পোশাক, সুতার উপজাত স্থলপথে রপ্তানি করা যাবে না। পাশাপাশি ফল, কোমল পানীয়, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক পণ্য, আসবাবপত্র রপ্তানিতেও দেয়া হয়েছে বিধিনিষেধ। বড় রপ্তানিকারকদের পাশাপাশি শুধুমাত্র ভারতে পোশাক রপ্তানি করে এদেশের শতাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে তাদের। সিপোর্ট দিয়ে অ্যাকচুয়ালি প্রোডাক্ট আমরা ইন্ডিয়ার বাজারে প্রেরণ করতে পারি না, বিকজ দ্যাট ইজ অনেক এক্সপেন্সিভ হয়। আমাদের যদি খরচের কথা বলা হয়, খরচ উড বি ধরেন 3 times হায়ার দেন দ্য রোড ট্রান্সপোর্ট। সময়ের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমরা বাই ট্রাক পাঠাই, সেটা সময়ের বিবেচনায় অনেক বেশি সুবিধাজনক। দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে বিশদ আলোচনার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। তারা ইচ্ছা করলে ফুল কনসাইনমেন্ট 1 কন্টেনার লোড করে চিটং দিয়ে পাঠাবে, সেটা তাদের সে সক্ষমতা নাই। এবং ভারতের 7 সিস্টার্স এবং পশ্চিমবঙ্গের যারা যেসব আমদানিকারক এগুলো আমদানি করে, তারাও কিন্তু এসএমই। উভয় দেশের এসএমইগুলোই ক্ষতিগ্রস্ত হবে। এটা একটা বাণিজ্য ব্যবস্থাপনার একটা প্রক্রিয়া, এবং এই বাণিজ্য ব্যবস্থাপনার প্রক্রিয়াতে আমরা কাজ করছি, এবং আমরা আশা করি যে যদি কোনো এই বিষয়ে কোনো সমস্যা তৈরি হয়, আমরা উভয় পক্ষ আলোচনার মাধ্যমে এটার একটা উপযুক্ত পরিণতিতে আনতে পারব। মাছ, এলপিজি, ভোজ্য তেল ও ভাঙা পাথর নিষেধাজ্ঞার আওতায় রাখেনি ভারত। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই ভারত শনিবার বাংলাদেশ থেকে স্থলপথে তৈরি পোশাক আমদানি বন্ধ করায় বিপাকে ব্যবসায়ী, পরিবহন ও বন্দর সংশ্লিষ্টরা। নিষেধাজ্ঞার কারণে বেনাপোল স্থলবন্দরে আটকা পড়েছে শতাধিক পণ্যবাহী ট্রাক। ব্যবসায়ীরা বলছেন, ভারতের এমন সিদ্ধান্তে সমুদ্রপথে পণ্য রপ্তানিতে সময় লাগবে 14 দিন বেশি, আর পরিবহন খরচ হবে দ্বিগুণ।
শনিবার রাতে হঠাৎ করে বাংলাদেশ থেকে স্থলপথে তৈরি পোশাকসহ কিছু প্রক্রিয়াজাত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। নির্দেশনায় জানানো হয় এসব পণ্য কলকাতা ও মুম্বাইয়ের জওহরলাল নেহেরু সমুদ্র বন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবে। ভারতের এই নিষেধাজ্ঞার জেরে বেনাপোল স্থল বন্দরে আটকা পড়েছে রপ্তানি পণ্যবাহী শতাধিক ট্রাক। এতে বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এক পত্রের মাধ্যমে তাদের এই বেশ কয়েকটি পণ্য আমদানিতে বন্দরে নিষেধাজ্ঞা জারি করেছে। তার মধ্যে বেনাপোল স্থল বন্দর দিয়ে গার্মেন্টস সামগ্রী রপ্তানিতেও তালিকাভুক্ত হয়েছে। এই সমস্ত পণ্যের গেট পাস ইস্যু না করায় এই পণ্য ভারতে রপ্তানি সম্ভব হচ্ছে না। ব্যবসায়ীরা বলছেন স্থলবন্দর দিয়ে রপ্তানি বন্ধ হওয়ায় সমুদ্রপথে পণ্য পরিবহনের সময় ও খরচ দুটোই বাড়বে। বিশেষ করে ছোট রপ্তানিকারকেরা এই নিষেধাজ্ঞার কারণে বেশি সমস্যায় পড়বেন বলছেন তারা। স্থলবন্দর দিয়ে রপ্তানি হলে দিনে দিনে গাড়ি অফিসে চলে যায়, আর সমুদ্র বন্দর তো যেতে হলে 15 থেকে 20 দিন সময় লাগবে। এক্ষেত্রে অনেক ড্যামেজ বেশি হবে, রপ্তানিকারকরা অনেক ক্ষতিগ্রস্ত হবে। গত মাসে ভারত থেকে স্থলপথে তুলা আমদানির উপর নিষেধাজ্ঞা দেয় সরকার। বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা স্থগিতের পর এমন সিদ্ধান্ত নেয় ঢাকা। এর এক মাসের মাথায় স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাকসহ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল দিল্লি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2025-26 অর্থ বছরের জন্য 2,30,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ NEC। এর মধ্যে বিদেশি ঋণের পরিমাণ 86,000 কোটি টাকা। সরকারি তহবিল থেকে আসবে 1,44,000 কোটি টাকা। রবিবার সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান, এবার বাজেট ঘাটতি জিডিপির 4% নামাতে চায় অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে NEC সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় চূড়ান্ত করা হয়েছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি। সামনের অর্থবছর এডিপিতে রাখা হয়েছে মোট 1176 প্রকল্প, যার মাত্র 26টি নতুন, বাকিগুলো চলমান প্রকল্প। বরাবরের মতো এবারও পরিবহন, যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা সহ বড় 5 খাতেই 70% বরাদ্দ দেয়া হয়েছে। অপচয় রোধ করে সময় মতো প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দেয়া হয় সভায়। এডিপিতে 2,30,000 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে, যা চলতি অর্থ বছরের সংশোধিত এডিপির চেয়ে 4,000 কোটি টাকা বেশি। তবে মূল বাজেটে রাখা বরাদ্দের চেয়ে 35,000 কোটি টাকা কম। নতুন নতুন অবকাঠামো তৈরি করা হয়নি বলে স্বাস্থ্য বাজেটটা এখানে উন্নয়ন প্রকল্পে উন্নয়ন বাজেটে বড় দেখাবে না। শিক্ষা খাতে উন্নয়ন বাজেটেও অগ্রাধিকার দেওয়া হয়েছে, কারণ কিছু অবকাঠামোর নিশ্চয়ই দরকার আছে। উপদেষ্টা জানান, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ছাড়া দীর্ঘমেয়াদী উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে না। বাজেট ঘাটতি মেটাতে স্বল্প মেয়াদী উচ্চ সুদের ঋণ নিতে চায় না সরকার। বাজেট ব্যবস্থাপনা টেকসই করতে বিদেশি ঋণ ও বকেয়া পরিশোধে গুরুত্ব পাচ্ছে। অর্থনৈতিক স্থিতিশীলতা আনার জন্য, মূল্যস্ফীতি কম রাখার জন্য, কমিয়ে আনার জন্য, এবং এই বছর থেকে পরবর্তী বছরগুলোতে যাতে বাজেট ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে আসে, টেকসই হয় বাজেট ব্যবস্থাপনা, সেটাই এই বছরের বাজেটের আসল লক্ষ্য। ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করাই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। তার মতে বিদেয়ী সরকারের কিছু মেগা প্রকল্প এখন গলার কাটা। গিলতেও পারছি না, ফেলে দিতেও পারছি না। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থবছরের 11.5 মাসে বাণিজ্যিক ব্যাংক থেকে সরকারের ঋণ প্রায় 2.25 লাখ কোটি টাকা, যা আগের অর্থবছরের চেয়ে 57% বেশি। চলতি অর্থবছরে এখন পর্যন্ত সরকারের নেট ঋণ দাঁড়িয়েছে 56,116 কোটি টাকা। সরকারের অভ্যন্তরীণ ঋণ সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের মাসিক প্রতিবেদন বলছে, 12 মে পর্যন্ত তফসিলি ব্যাংক থেকে সরকারের বকেয়া ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 4,85,000 কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ে এই ঋণের পরিমাণ ছিল 68,706 কোটি টাকা। খাত সংশ্লিষ্টরা বলছেন, রাজস্ব আদায়ে ধীরগতি, বাজেট ঘাটতি মেটাতে ঋণ বৃদ্ধি, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধিতে ধীরগতি ব্যাংক ঋণ বাড়িয়েছে। এছাড়াও 2024 সালের আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর ব্যবসা বাণিজ্যে অনিশ্চয়তা সহ
নানা কারণে এই হার বেড়েছে। শুধু অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে আগ্রহী নন জাতীয় রাজস্ব বোর্ডের আন্দোলনরত কর্মকর্তারা। তাই এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে সোমবারও পঞ্চম দিনের মতো কলম বিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। রবিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সোমবার বিকাল ৩টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে বলে জানান তারা। এর আগে টানা ৪ দিন ধরে সকাল ৯টা থেকে কলম বিরতির কর্মসূচি পালন করছেন তারা। জানান, অর্থ উপদেষ্টা বৈঠক করার কথা থাকলেও আন্দোলনকারীদের কাছে এ ধরনের কোনো বার্তা পাঠানো হয়নি। কলম বিরতির ফলে কোনো ধরনের অফিস কার্যক্রমে অংশ নিচ্ছেন না কর্মকর্তারা। এতে বিপাকে পড়েছেন সেবাগ্রহীতারা। এনবিআর বিলুপ্ত নয়, বরং এনবিআরকে স্বতন্ত্র ও শক্তিশালী এজেন্সি হিসেবে রেখেই রাজস্ব সংস্কার করতে হবে। আমরা নির্ধারিত অফিস সময়ের বাইরে অতিরিক্ত সময় কাজ করে অনিষ্পন্ন কার্যক্রম সমূহ সম্পন্ন করে একইভাবে সকাল ৯টা হতে ৩টা পর্যন্ত। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে 50% পদোন্নতি করে ক্রাফট ইনস্ট্রাক্টর থেকে নিয়োগের দাবিতে করা রিটের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। ক্রাফট ইনস্ট্রাক্টরদের জুনিয়র ইনস্ট্রাক্টর পদে পদোন্নতি দেওয়া সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করে চেম্বার জজ আদালতের আদেশের ওপর আপিল বিভাগে করা আবেদনের শুনানি শেষ হয়েছে রবিবার। শিক্ষার্থীরা বলছেন, শিক্ষক নিয়োগের নিয়মিত প্রক্রিয়াও স্থগিত করে দিয়েছে আদালত। মামলা শুনানির সময় সুপ্রিম কোর্টের বাজার গেটের মুখে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। আগামী শুনানির আগে নতুন কর্মসূচির কথা জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। শেষ করছি বিরতি। রাত ৯টায় বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।